নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এমন একটি মানুষকে আমরা পেয়েছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু মোটিভেশন, যার বাংলা অর্থ দাঁড়ায় অনুপ্রেরণা। আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে, চলার পথে কোনো না কোনো কিছুর অনুপ্রেরণা, কারো না কারো অনুপ্রেরণা আমাদের মোটিভেট করে। কিভাবে মোটিভেট করে বা কিভাবে নিজেকে আপনি মোটিভেট করবেন, সেই বিষয়ে আজকে আমরা শুনব। যার কথা, মূল্যবান বক্তব্য, আপনাদেরকে টিপস দেবেন জেনে এই মুহূর্তে তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, অভিজ্ঞ অনিমেষ শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত বিশ্ব বাংলা সংবাদে। নমস্কার। একটা অদ্ভুত বিষয় নিয়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে, একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 1.5 বছর পেরিয়ে এসেছি আমরা। একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু এখন আমাদের সামনে দাঁড়িয়েছে যে কিভাবে নিজেকে আমরা মোটিভেট করব। আমি প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে মোটিভেশন কি, মোটিভেশনটা কেন, কিসের জন্য প্রয়োজন? দেখো, এই মোটিভেশন ব্যাপারটা আমি দীর্ঘদিন আগে, মানে আজ থেকে প্রায় 25 বছর আগে, যখন প্রথম কলকাতাতে এই গ্রাউন্ড চ্যানেলগুলো বা স্যাটেলাইট চ্যানেলগুলো জ্যোতিষ ব্যক্তিত্বদের বসানো শুরু করা হয়, প্রায় আমার হাত ধরি, প্রায় আমি প্রথম শুরু করি, আমি এবং আমার এক কলিগ। সে কোনো একটি চ্যানেল, এখন সেটি স্যাটেলাইট চ্যানেল, সেটা তখন 8 ঘন্টার চ্যানেল ছিল। সেখানে একটি আমরা গান চালাতে যাওয়া হয়েছিল, গান। সেই আমার এই সহকর্মী, সেও জ্যোতিষী, গান চালাতে গিয়েছিল, নির্মলা মিশ্রের গান। চালাতে গিয়ে মনে হয়েছিল যে স্টুডিওতে আমার কাছে ফোন থাকবে, আর স্টুডিও থেকে যদি বলা যায় সবাইকে যে আপনারা এই নাম্বারে ফোন করুন, আপনার সমস্যার কথা আমি বলবো, আপনার সমস্যার সমাধানের কথা আমি বলবো, আপনি আপনার ডেট অফ বার্থ টাইম বলুন, তাহলে তো আমরা এটা বলতে পারি, হতে পারে। সেই আমাদের যাত্রা শুরু। আজকে প্রচুর গ্রাউন্ড চ্যানেল, বেশিরভাগ যারা আমরা এই টিভির পর্দায় বসি, এখন তো ইউটিউব এসছে, ফেসবুক এসছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এসছে। তখন ডিজিটাল মিডিয়া এখন অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং, তখন এত স্ট্রং ছিল না। সহজেই মানুষের কাছে পৌঁছানো যায়, আপনার বক্তব্যকে পৌঁছাতে পারছেন আপনি। হ্যাঁ, ওইটার মাধ্যমে পৌঁছতে পারছিলাম, টিভির মাধ্যমে। তখন আমি ফিল করেছিলাম, আমার অনুভূতি এসছিল যে মানুষ পড়াশোনা করে পেশাগতভাবে উন্নতি করার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে, ব্যবসা করব এই টার্গেট নিয়ে পড়াশোনা করে ব্যবসায়ী ছেলেমেয়েরা। কিন্তু যারা মধ্যবিত্ত সমাজ, তারা পড়াশোনা করছে যে আমি চাকরি করব। অর্থাৎ পড়াশোনা করার যে প্রয়োজনীয়তাটা, সেটা হচ্ছিল চাকরি করব বলে আমি পড়াশোনা করছি, চাকরি পাবো বলে আমি পড়াশোনা করছি। অর্থাৎ তাকে অনুপ্রেরণা দেওয়ার মতন কোনো রকম শক্তি বা কোনো সমষ্টিগত কোনো উপায় আমরা এখনও ঠিক আমাদের যুবক বলুন, যুবতী বলুন, বৃদ্ধ বলুন, বৃদ্ধা বলুন, সবাইকে অনুপ্রেরণা করা যায়। সেই অনুপ্রেরণা করার প্রক্রিয়া আমাদের কাছে সেভাবে কোনো রকমভাবে সিস্টেমেটিক ওয়েতে নেই। আমি শুরু করেছিলাম, মনে করুন আপনি যদি রোজ বলেন যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, রোজ, আমি বলছি না আমার জন্য, আমার কথাটা বলার জন্য, এইটা একটা শক্তি, এটা একটা অনুপ্রেরণা। আপনি রোজ বলুন আমি ভালো আছি, আমি ভালো আছি, সকালবেলা ঘুম থেকে উঠে বলুন, দেখবেন আপনি 10% হলেও ভালো থাকবেন। আপনার মনের মধ্যে একটা অনুপ্রেরণার সৃষ্টি হবে, আমি ভালো থাকবো। এই যে এই মোটিভেশন করা, মানুষকে
একটা চিন্তা ভাবনা থেকে, দুশ্চিন্তা ভাবনা, একটা হতাশা থেকে মানুষকে আরেকটা জায়গায় মোটিভেট করা, আরেকটা জায়গায় সুন্দর একটা অনুভূতিতে নিয়ে যাওয়া, তার নামই মোটিভেশন। মনে করুন আপনি ভাইস প্রেসিডেন্ট কোনো একটা বড় এমবিএ, কোনো একটা বড় এমবিএ ইনস্টিটিউশন থেকে, আইএমবিএ হতে পারে, জোকা হতে পারে, আহমেদাবাদ হতে পারে, বম্বে হতে পারে, কোথা থেকে আপনি, বা অন্য কোনো একটা বড় ইনস্টিটিউশন থেকে আপনি এমবিএ পাস করেছেন। তার আগে আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, মাস্টার্স করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে, করে এমবিএ করেছেন। আপনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, আপনি কিছুতেই জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আর ডিরেক্টর হতে পারছেন না। আপনার বয়স 38 to 42 এর ভেতরে, বাট আপনার কাছে সময় আছে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর হওয়ার মতন। আপনি হতে পারছেন না, আপনি হতাশা হচ্ছেন। তখন যদি আপনাকে বলা যায় কর্মই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য, আপনি আপনার কর্মের যোগ্যতাকে উন্নতি করার জন্য চিন্তা ভাবনা করুন এবং সেটাকে প্রয়োগ করুন আপনার কর্মপদ্ধতিতে, আপনি অনুপ্রাণিত হবেন। অর্থাৎ অনুপ্রাণিত করার জন্য কোনো এডুকেশন বা কোনো এজ, কোনো বড় পোর্টফোলিও প্রয়োজনীয়তা হয় না। আপনি প্রধানমন্ত্রীকেও অনুপ্রাণিত করার মতন আপনি কিছু বলতে পারেন, আপনি মুখ্যমন্ত্রীকেও অনুপ্রাণিত করার মতন কিছু কথা বলতে পারেন, যেটা যদি উনার মধ্যে লাগে উনি অনুপ্রাণিত হবেন। আপনার অনুপ্রেরণার কথাটা যেন লোকের কাছে সহজভাবে উপলব্ধি বোধ হয়, তবেই হবে। তা নাহলে অনুপ্রেরণা কাউকে করা যায় না কথার মাধ্যমে। আমি দেখবেন আমার ফেসবুকে আমি প্রত্যেক দিন অনুপ্রেরণা করার বিভিন্ন কথা বলে থাকি। যেমন আমি বলেছি, শত শত লোকের ক্ষুধা মেটানোর মতন আপনার কোনো যোগ্যতা প্রত্যেকের থাকে না, কিন্তু আপনি যদি রোজ একজনকেও খাওয়াতে পারেন, মাসে একজনকেও খাওয়াতে পারেন আপনার অর্থ দিয়ে, যার সঙ্গে আপনার পরিচিতি নেই কোনো দিন, আপনার মনের মধ্যে যে আনন্দের সৃষ্টি হবে, সেই আনন্দ প্রাপ্তি কিন্তু আপনি কয়েকশো কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। এই যে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে টিপস, এই টিপসগুলো প্রত্যেক মানুষের জীবনটা সেখানে হতে হবে না যে মানুষটার জীবন বিরাট বয়সের প্রয়োজনীয়তা আছে। কম বয়সের মানুষকে অনুপ্রেরণা দেওয়া যায়, কম বয়সের মানুষকেও প্রচুর অনুপ্রেরণা দেওয়া যায়। আর কি আছে? এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে তো কোনো কিছু স্থায়ী নয়। মনে করুন একটা জিনিসের যেমন শুরু আছে তেমন শেষ আছে, সাফল্য আছে, ব্যর্থতা আছে। আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় যদি আমি মনে করি যে এর আগেও কি আমি এর থেকে খারাপ সময় কাটাইনি, যদি এটা আমি ভাবতে পারি, এটা একজনকে কতটা মোটিভেট করতে পারে বলে আপনি মনে করেন? দেখো, একটা কথা আমি বলেছিলাম, আমি এই জ্যোতিষ চর্চা ছাড়া আমি আমার জ্যোতিষ জীবনে জ্যোতিষটাকে অ্যাপ্লিকেশন করেছি। জ্যোতিষ একটা সাবজেক্ট, এখন ইগনুতেও পড়ানো হচ্ছে। আস্তে আস্তে যারা বিজ্ঞান অবিজ্ঞানের লোকেরা যারা বলতো অনেক কথাবার্তাই জ্যোতিষকে নিয়ে, এখন সেই কথাবার্তা বলার সুযোগটা তাদের কমে যাচ্ছে ধীরে ধীরে, কারণ জ্যোতিষ এখন ইগনুতে পড়ানো হচ্ছে। জ্যোতিষ বহু ইউনিভার্সিটিতে আগামী এপ্রিল মাসের পর থেকে, 2022 এপ্রিলের পর থেকে বহু ইউনিভার্সিটিতে ডিস্টেন্স কোর্স এবং ডাইরেক্ট অনলাইন এবং অফলাইন দুটোতেই পড়ানো হবে। এবং আমাকে কয়েকটা ইউনিভার্সিটি আমার সাথে যোগাযোগ করেছে, আপনি গেস্ট লেকচারার হিসেবে মাঝে মধ্যে আমাদের ক্লাস নিন। মানে জ্যোতিষ সাবজেক্টটা যে অথেন্টিক
সেটা প্রমাণ করেছে এই ইয়াং জেনারেশন, কারণ তারা পড়াশোনা করে জ্যোতিষ করেছে। আমি জানি না আগের জেনারেশন কি করেছে। জ্যোতিষকে এই চ ল স ম যে লেখা থাকে হরোস্কোপে, ওটা দেখে সাবজেক্টের ওপর বেস করে ভবিষ্যৎ বলা ইটস এ ভেরি টাফ। পড়াশোনা করতে হয়। যারা পড়াশোনা না করে 2-4 লাইন পড়ে জ্যোতিষ করেছে, যে কারণে জ্যোতিষের ওপর মানুষের একটা অশুভ প্রভাব ছিল, যে মানুষ ভাবতো যে না, জ্যোতিষ হয়তো মানুষকে কিছু দিতে পারে না। কিন্তু এখন সেই জিনিসটা বন্ধ হচ্ছে এবং হবেও। দেখছেন অনেক অথেন্টিক জ্যোতিষ, অথেন্টিক। তখন যখন আমি এই পেশাটা করার পর সাকসেস হয়েছি, আমি সফলতা পেয়েছি, তখন আমি ফিল করেছিলাম যে এই টিপস, এই অনুপ্রেরণামূলক টিপস, যেটাকে মোটিভেশন বলা হয়, এটা করলে হয়তো আমরা ভালো কিছু প্রভাব পাবো। লোককে আমি ফিল করেছিলাম, যাতে লোককে আমি কিছু একটা প্রদান করতে পারবো, যার জন্য আমাকে পয়সা ইনভেস্ট করতে হবে না, মাধ্যমকে খালি ইনভেস্ট করতে হবে। টিভির পর্দা বা এখন তো ইউটিউব চলে এসছে, এখন বিশ্ব বাংলা সংবাদকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই যে ওরা আমার কাছে এসছে এই সাবজেক্ট নিয়ে কিছু বলার জন্য। দেখবেন একটা কথা বলি, এই যে যারা সহজে কোনো কিছু প্রাপ্তি ঘটে যায়, একটা ধনীর ছেলে, ব্যবসায়ীর ছেলে খুব সহজে ধনী হতে পারে, যদি তার মধ্যে যোগ্যতা থাকে, খুব সহজে একটা ব্যবসা তার হাতের মুঠোয় চলে আসে। কিন্তু এই স্ট্রাগল করে, অনেক বাধা বিপত্তিকে জয় করে যে আজ বড় ব্যবসায়ী হয়েছে, সে যত বড় আনন্দ পায়, সেই আনন্দ কিন্তু ওই ধনী লোকের ব্যক্তির ছেলেটি পায় না। অর্থাৎ কর্ম করে, কর্মপ্রাপ্তির ফলে আনন্দ বাধা বিপত্তি এবং সংগ্রামের মাধ্যমেই আসে, সহজ প্রাপ্তিতে ততটা আনন্দ আসে না। এটা একটা অনুপ্রেরণা। অর্থাৎ যে স্ট্রাগল করছে, সে বলছে আমি হেরে যাব, আমি হয়তো পারবো না, আপনি যদি তাকে এই ধরনের কিছু কথা বলেন, সে স্ট্রাগল করে সাকসেস হয়ে সে বড় ব্যবসায়ী হতে পারে। এই ধরনের অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা মানুষকে অনেক অনেক বড় জায়গায় নিয়ে যায়, অনেক বড় জায়গায় নিয়ে যায়। আর কি বলবো, যারা এই বিষয়টা নিয়ে চর্চা করেন, তারা কিন্তু একটা টার্ম ব্যবহার করেন, মেন্টাল মডেলিং। মানসিক দিক দিয়ে, মানসিকভাবে কিভাবে নিজেকে মোটিভেট করবেন একজন। মানসিক দিক দিয়ে একজনকে মোটিভেট করার জন্য কিভাবে সে এগোবে, নিজেকে মোটিভেট করবে। দেখো, অনেকে মনে করে কি মানসিক দিক থেকে নিজেকে মোটিভেট করতে গিয়ে অনেকে মনে করে আমি হয়তো বিখ্যাত লোক নই, আমার সুন্দর জীবন কাটবে কি করে, আমি প্রচুর পয়সা রোজগার করি না, আমার সুন্দর জীবন কাটবে কি করে। তো সুন্দর জীবন কাটাতে গেলে বিখ্যাত হতে হয় না, অর্থের প্রয়োজনীয়তা নেই, উপলব্ধি বোধের প্রয়োজনীয়তা আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা খুব বাস্তব উদাহরণ। আমি আমাদের পারিবারিক একটি মামলায়, জমি সংক্রান্ত মামলায় আমি কোর্টে যাতায়াত করতাম। এখনও আমাদের পারিবারিক জমি জমা সংক্রান্ত মামলা, টাইটেল শুট কোর্টে চলছে, অনেক কটা, 2-4-5টা চলছে। তো আমি যেতাম সেখানে আমি একটি ক্লার্ককে দেখেছিলাম, অ্যাডভোকেট ক্লার্ক। সে বলেছিল, দাদা আমি 5,000 টাকা 4,000 টাকা মায়না পাই, আর এদিক ওদিক করে এর এভিডেভিট করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি, করে আমি আরও 2-3 হাজার টাকা রোজগার করি। আমার একটি মেয়ে আছে, নর্থ ক্যালকাটায় থাকি, বহুদিনের পুরনো ভাড়া, আমাদের 30 না 35 টাকা ভাড়া দেয়। মেয়ে স্কুলে পড়ে,
মা আছে, মার চিকিৎসা চালায় এবং সবাই খাওয়া দাওয়াও করে, অভুক্ত থাকে না। হাউ ইট ইজ পসিবল? এর জন্য পসিবল হচ্ছিল সুন্দর জীবন যাপন করার একটাই উপায়, তুমি আনন্দে আছো, তুমি একটা সিস্টেমের মধ্যে আছো, আমার এটাই প্রাপ্তি, আমি এর থেকে বেশি করব না, আমি উন্নতি সাধন করার চেষ্টা করব, তাহলে আমি এর থেকে বেশি পাবো, এর থেকে বেশি কিছু করতে পারবো। আমাকে একটা সিস্টেম তৈরি করতে হবে। এই যে সিস্টেম তৈরি করার মাধ্যমে তোমার জীবনযাপনের যে উপলব্ধি, যে আনন্দ, সে কিন্তু তুমি কোটি টাকা রোজগার করেও করতে পারবে না। অর্থাৎ জীবনযাপনের ক্ষেত্রে আনন্দকে পেতে গেলে তোমাকে জীবনকে উপলব্ধি করতে হবে এবং একটা সিস্টেম তৈরি করতে হবে তোমার জীবনযাপনের। কাউকে নকল করে কোনোদিন কখনো মানুষ সাকসেস হতে পারেনি। নকল করে পাস করা যায়, সামাজিক জীবনে নকল করে কিন্তু পাস করা যায় না। চাতুরতার দ্বারা সাময়িক তুমি সফলতা অর্জন করতে পারো, সাময়িক অন্যকে দোষী সাব্যস্ত করতে পারো চাতুরতার দ্বারা, সারা জীবন তুমি পারবে না, সারা জীবন তুমি পারবে না। চাতুরতার দ্বারা যেমন মহৎ কর্ম হয় না, চাতুরতার দ্বারা জীবনের সফলতা সাময়িকভাবে হয়, স্থায়ীভাবে হয় না। আমি বর্তমানে আমার ফেসবুক প্রোফাইল, অনিমেষ শাস্ত্রী প্রোফাইলে আমি রোজ একটি করে টিপস দিই, রোজ একটি করে মোটিভেশনের কথা বলি। এটা আমার একটা প্রিয় সাবজেক্ট, এটা আমার খুবই প্রিয় সাবজেক্ট। এই সাবজেক্টটার ওপর বেস করে আমি যেমন সবাইকে গুরু গুরু বলে, সবাই মাস্টার্ড হওয়া ইজ ভেরি টাফ। গেরুয়া পরে থাকা যায়, কিন্তু গেরুয়া পাবার জন্য যে সিস্টেমটা, সেই সিস্টেমটা অবলম্বন করা খুব কঠিন। আমি যেমন লোকের পায়ে হাত দিয়ে সহজে প্রণাম করতে চাই না, কারণ মাথা নত করার মতন প্রবণতা আমার তার কাছেই করব যার কাছে মাথা নত করার মতন তার যোগ্যতা আছে, প্রাপ্তি আছে। অর্থাৎ তোমার মনের মধ্যে যতক্ষণ না কনফিডেন্ট এবং শক্তি তুমি নিজে থেকে অর্জন করতে পারবে, কেউ অর্জন করিয়ে দেয় না। আমি তোমাকে মোটিভেট করার জন্য অনুপ্রাণিত করতে পারি, কিন্তু আমি তোমার ভেতরের শক্তিকে উজ্জীবিত করতে পারি না। প্রত্যেকের ভেতরে শক্তি আছে, ক্ষমতা আছে, সেটা যেদিনই তুমি পারবে সেদিন তোমার জীবনে অনেক অনেক বড় সাকসেস আসবে। কিন্তু সেটা 60 বছর 50 বছর বয়সে করে কিন্তু হওয়া মুশকিল হয়। একটা বাস্তব আছে, বাস্তব বলে একটা কথা আছে, মানুষ 200 বছর বাঁচে না। জীবনযাত্রার মানকে উন্নত করতে গেলে 19 বছর বয়সের পর থেকে তোমাকে মোটিভেট করতে হবে। 19 বছর বয়সের পর থেকে তোমাকে কোনো না কোনো ব্যক্তির অনুপ্রেরণা পেতে হবে এবং সেটা তোমাকে নিজেকে খুঁজে নিতে হবে, কেউ খুঁজে দেয় না। যেদিন তুমি নিজেকে খুঁজে নিতে পারবে সেদিন তুমি মোটিভেট হবে, সেদিন তুমি অনুপ্রাণিত হবে, সেদিন তোমার পেছনে লোক দৌড়বে, তুমি কারোর পেছনে তোমাকে দৌড়তে হবে না। আমি পরের প্রশ্ন আসবো, তার আগে যারা আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন, আপনাদেরকে যারা এই মুহূর্তে এসছেন পর্দার সামনে, আপনাদেরকে জানিয়ে রাখি মোটিভেশন নিয়ে মূল্যবান টিপস দিচ্ছেন এই মুহূর্তে বিশিষ্ট জ্যোতিষ বাস্তুবিদ অভিজ্ঞ অনিমেষ শাস্ত্রী। তাকে আমরা পেয়েছি, তার বক্তব্য আমরা শুনছি, এবং যারা তার সঙ্গে যোগাযোগ করতে চান তাদের জন্য বলছি যোগাযোগ করতে পারেন 9831777066। আর একবার নাম্বারটা বলছি 9831777066। আরও একটি নাম্বার আছে তার সঙ্গে যোগাযোগ করার, এবং তার বক্তব্য শুনতে পারেন। তার সঙ্গে যোগাযোগ করে তিনি যেখানে এই নিয়ে চর্চা করেন,
তার সঙ্গে যোগাযোগ করে সেখানে এসে তার মুখোমুখি কথা বলতে পারেন। সে নাম্বারটি হলো 9831003480। আরও একবার বলছি, 9831003480। যে আলোচনায় আমরা ছিলাম দাদা, একটা বিষয় আমরা দেখি মোটিভেশনের ক্ষেত্রে, একদিকে যখন সাফল্য আসে, ব্যর্থতা আসে, ভালো সময় আসে, খারাপ সময় আসে, সব থেকে বেশি বোধহয় যখন খারাপ সময়টা আমরা পার করি সেই সময় নিজের মোটিভেশন করার দরকার হয়। তো এই খারাপ সময়টা যখন আমি পার করছি, সেই সময় যদি সেই ব্যর্থতার কারণটা, যে ব্যর্থতাটা, তার কারণটা যদি আমি খুঁজে বার করতে পারি, যদি কনফিডেন্স লেভেলটা আমার ঠিক থাকে, বা কনফিডেন্স লেভেলটাকে আমি বাড়ানোর চেষ্টা করি ব্যর্থতার কারণটা খুঁজে বার করে, এটা কি একজনকে মোটিভেট করতে কতটা সাহায্য করে? দেখো, মানুষ যে ব্যর্থ হয় না, মানুষ যে ব্যর্থ হয় জীবনযাত্রার, তার সব থেকে একটা বড় কারণ, মানুষ স্ট্রাগল করতে গিয়ে না যখন হারিয়ে যায় আর জেগে উঠতে পারে না, নিজের জীবনযাত্রাকে আর সফলতায় আনতে পারে না, তার একটা উদাহরণ খালি আমি দেব। যে কাজ তুমি করতে পারবে না, যে কাজ তোমার দ্বারা হবে না, তাকে তুমি বিনয়ের সাথে তুমি বলো, না আমি পারবো না। আইডেন্টিটি ক্রাইসিস নিজের মনের মধ্যে কম আনার চেষ্টাই করো না। যারা এই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে তারা দেখবে সমস্ত কথা বিনয়ের সাথে বলে, হ্যাঁ আমি আপনার করে দেবো, হ্যাঁ আমি করে দিচ্ছি আপনাকে, ওর সাথে আমার পরিচয় আছে, ওনাকে বলে দেবো আপনার কাজটা হয়ে যাবে। আদতেও তো আমার সাথে তার পরিচয় নেই। তুমি কোনো দিন শুনেছিলে হয়তো এই ব্যক্তির সাথে তোমার কোনো একটা বন্ধু বা পরিচিত লোকের পরিচয় আছে। অতএব তোমার সম্বন্ধে যে ধারণা জন্মাবে, সেই ধারণা কিন্তু তোমাকে কোনো সময় সফলতা দেবে না। মানুষের মুখের কথা টিভির বিজ্ঞাপনের থেকেও খুব তাড়াতাড়ি ইন্সপায়ারিং হয়। মানুষের মুখের কথা, এ মুখ থেকে সে মুখ, অমুক থেকে অমুক হতে একদিনে, বৈজ্ঞানিক পদ্ধতি, বিজ্ঞান বলে একদিনে 16,000-এর বেশি মানুষের কাছে পৌঁছে যায়। ওই 16,000 মানুষ যদি আবার পরের দিন বলে তো 32,000 মানুষের কাছে পৌঁছে যায়। অর্থাৎ তোমার 7 দিনে কত হাজার মানুষের কাছে তুমি শুধু মুখের কথা পৌঁছে যাচ্ছে। অতএব তুমি যদি কাউকে প্রতিশ্রুতি দাও, সেই প্রতিশ্রুতি যদি পালন না করতে পারো, তুমি ভাবনা চিন্তা করে দেখে প্রতিশ্রুতি দাও, তা নাহলে বিনয়ের সাথে বলো, না আমি পারবো না। মানুষ সফলতা না পাওয়ার এটি একটি প্রধান কারণ, এটি একটি প্রধান কারণ। নিজেকে বাছাই করো, নিজেকে উপলব্ধি করো যে আমি কি পারি, আমার দ্বারা কি করা সম্ভব। মানুষ কোনোদিন বুকে হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে না, অন্তর থেকে মিথ্যে কথা বলতে পারে না। যে সর্বদাই মিথ্যে কথা বলে যায় সেটা একটা আর্ট, সেটা একটা শিল্প। আমি মনে করি এই শিল্পেরও প্রয়োজনীয়তা আছে আমাদের এই বর্তমান সমাজে। তাদের জন্য আলাদা একটা প্রফেশন করার দরকার। কিন্তু তুমি যখনই সত্য চিন্তা ভাবনার ভেতরে নিজেকে নিয়োজিত করবে, দেখবে তোমার প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়ার জন্য সময় লাগবে না। কারণ তুমি যখন উপলব্ধি করবে যে আমি এটাই পারি, এর বাইরে আমি এখন কিছু পারি না, তারপর যখন সেই পারাটা তোমার কাছে একটা কর্মের সঙ্গে পরিচয় হবে এবং কর্মপ্রাপ্তি ঘটবে, তারপর সেটা উন্নতি হতে সময় লাগবে কম। অনেক ক্ষেত্রেই দাদা দেখা যায় যে আমরা কোনো একজনকে রোল মডেল করলাম, রোল মডেল হিসেবে ভাবলাম, তাকে অনুসরণ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে যাকে আমি রোল মডেল হিসেবে অনুসরণ করতে চাইছি, দুজনের যে ক্ষেত্রের ফারাকটা, সেটা তো অনেক সময় মেলে না, বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। এটা কি সত্যিই মোটিভেট করতে পারে একজনকে?
দেখো, তুমি যদি কাউকে ধরে না মোটিভেট করতে চাও, তোমাকে নির্বাচন করতে হবে যে আমি কার চরিত্রটাকে মডেল হিসেবে ধরব। যেমন বিবেকানন্দকে মডেল হিসেবে ধরি, ঠিক তেমনি আমি একজন ব্যক্তিকে মডেল হিসেবে ধরি, তার নাম রতন টাটা। তার কথাবার্তা আমাকে খুব অনুপ্রাণিত করে। এই কর্মজীবন, স্পিরিচুয়াল লাইফ, অনেকে বলে যে স্পিরিচুয়াল লাইফ, আমরা তো এখন মানে যত সন্ন্যাসী দেখি বেশিরভাগ এই যে মহামণ্ডলেশ্বর বলে বিভিন্ন লোককে টিপ টিপ লাগিয়ে টাগিয়ে, আমি সন্ন্যাস জীবন সম্পর্কে আমার একটা বিরাট ধারণা আছে, বিরাট অভিজ্ঞতা আছে। আমি এমনিও রামকৃষ্ণ মিশনে মানুষ হয়েছি, ক্লাস 5 to একদম 11-12 আমি ওখানেই ছিলাম, পড়াশোনা করেছি, সন্ন্যাসীদের সাথেই বড় হয়েছি আমি। তো সন্ন্যাসীদের নিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা আছে। ব্রহ্মচার্য পালন করতে হয়, ব্রহ্মচারী হয়, সে যদি অব্রাহ্মণও হয় তাকে ব্রাহ্মণ করা হয়, তার শিখা থাকে, যেন তার পৈতে থাকে, সে কৌপিন পায়, শ্বেত বস্ত্র ধারণ করে, শাস্ত্রজ্ঞ হয়, বিভিন্ন শাস্ত্র পড়ানো হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, নারী সংসব যাতে না হয় তার জন্য তাদের পায়ের নখের দিকে তাকিয়ে চলতে বলা হয়। তারপরে সেই জীবনযাপন করার পর তারপরে তার সন্ন্যাস হয়, সে শ্রীমত হয়, সে তার শিখা, পৈতে, এমনকি সে স্বপিণ্ডি দান করে, সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে স্বপিণ্ডি, নিজের পিণ্ডি নিজে দান করে সে শ্রীমত হয়। সবার জন্য আনন্দ দেওয়ার জন্য সে নিজেকে পৃথিবীতে একজন ওয়ার্কার, একজন কর্মী, সারা পৃথিবীকে সংস্কার করার একজন কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করে এবং সভ্যতার আলো আসার মতন যে শাস্ত্র, সেই শাস্ত্রগুলোকে নিয়ে লোকের কাছে প্রচার করে। সেটাকে বলা হয়, কেউ কেউ বলা হয় আধ্যাত্মিক প্রভাব। তারা কোনোদিন বিয়ে করে না, তারা কোনোদিন সংসার করে না। এখন তো বর্তমানে আমি অনেক মহামণ্ডলেশ্বর থেকে অনেক সন্ন্যাসীকে চিনি, জানি, হরিদ্বারে, ঋষিকেশে, যারা ডমিনেটেড বাই কোনো গৃহী ব্যক্তির দ্বারা ডমিনেটেড সেই আশ্রম, এবং সেই সন্ন্যাসী বিবাহিত, সেই মহামণ্ডলেশ্বর বিবাহিত, কোনো ব্যবসার সাথে জড়িত, শুধু সে গেরুয়া পোশাকটা ইউনিফর্ম হিসেবে ব্যবহার করে। তুমি যদি এই ধরনের কোনো ব্যক্তিকে চুজ করতে চাও তার কথাবার্তা শুনে, তাহলে তুমি ভুল করবে। যে মানুষ যে পথে চলতে হয়, একটা বাড়ি যখন বানানো হয় তার পিলার দেওয়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারের, আর্কিটেক্টের দ্বারা নির্বাচিত কিছু পদ্ধতি মেনটেন করতে হয়, তবেই সেই বাড়ি মানুষের বসবাসের উপযুক্ত হয়। সেভাবে যে বাড়ি তৈরি করে না তাকে আমরা অশুভ কারবারি হিসেবে মনে করি। অর্থাৎ যে ব্যক্তি মহামণ্ডলেশ্বর বলছে বা সন্ন্যাসী বলছে নিজেকে, অথচ বিবাহিত, গেরুয়াটাকে ইউনিফর্ম হিসেবে ব্যবহার করছে, বই পড়া কিছু তত্ত্ব কথা বলছে, সেও অবৈধ।
তার প্রভাবকে নিয়ে যদি তুমি নিজেকে, তাকে যদি মডেল করে তুমি যদি নিজেকে নিয়োজিত করতে যাও, সেখানে তুমি ঠকবে এবং তুমি প্রতারিত হবে। অতএব তুমি মডেল কাকে করছো? একজন গৃহীকেও করতে পারো। আমি এক প্রাক্তন WBCS অফিসারকে চিনি, সে এখনো পর্যন্ত বিবাহিত নন, 73 ইয়ার্স ওল্ড। তিনি সৎ উপদেশ দেন, সৎ কথাবার্তা বলেন, তিনি কোনো যোগ কিছু জানেন না, উপলব্ধি বোধ তার প্রখর, ধ্যান করেন, নিজেকে একটা সংস্কারপূর্ণভাবে জীবনযাপন করেন। আমি তাকেও মডেল হিসেবে দেখি, আমি তার কথাবার্তাও শুনি। সহ্য ক্ষমতা তোমার মধ্যে যত বেশি আসবে, তুমি জীবনে তত বেশি সাইন করতে পারবে। তোমাকে সহ্য করতে হবে, শোনার মতন তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে শুনতে হবে। দেখবে কে কার কোনো ব্যক্তির কথা শুনে, আজকাল আমরা মিডিয়ারা খুব তৎপর, যে কারণে গুগলস আমাদের যেমন একটা খুব উপকার করেছে। মানুষকে মিথ্যে কথা বলা প্রায় কমিয়ে দিয়েছে। মানুষ এখন মিথ্যে কথা বলে কম, কারণ গুগলসের মাধ্যমে ধরা পড়ে যায়। অতএব দেখবে যে ব্যক্তি তোমার ভালো কথাবার্তায়, তোমার মোটিভেট করার মতন তোমার কথা, তুমি এমন এমন কথা বলতে পারো, তুমি হয়তো মোটিভেটার নও, কিন্তু তুমি এমন এমন কথা তোমার কাছ থেকে বেরিয়ে আসতে পারে সংস্কারপূর্ণ জীবনযাপনের, এবং তোমার দৃষ্টির ফলে তুমি দেখছো, সেটাকে উপলব্ধি করছো, তার ফলে তোমার মুখ থেকে এমন এমন কথা বেরিয়ে আসতে পারে যেটা মোটিভেশনে কাজে লাগবে। সেই কথা শুনে তোমার পরিচিত ব্যক্তি, তোমার অপরিচিত ব্যক্তি বা পরিচিত ব্যক্তি তোমাকে গালমন্দ করবে, সেটাকে তোমাকে সহ্য করতে হবে। সহ্য করতে হবে, কারণ সে গালমন্দ করছে কেন? সে হতাশাগ্রস্ত, তার বুদ্ধি লোপ পেয়েছে। হতাশাগ্রস্ত হলে মানুষের বুদ্ধি লোপ পায়, মানুষ সমস্যাযুক্ত হলে মানুষের বুদ্ধি লোপ পায়, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আর্থিক উন্নতির অবনতি ঘটে। তাই মানুষ যে সুস্থ প্রভাবে মোটিভেটেড কথা এবং ভালো কথা বলে থাকে, তার পেছনে গালমন্দ করার জন্য সে নিজেকে নিয়োজিত করে। অর্থাৎ তোমাকে কেন সে নিজেকে নিয়োজিত করছে গালমন্দ করার জন্য, তোমাকে সেটা উপলব্ধি করতে হবে। যেদিন তুমি উপলব্ধি করে সহ্য ক্ষমতা, ধীর স্থির হয়ে সহ্য ক্ষমতা তোমার বৃদ্ধি পাবে, তোমার প্রভাবের উন্নতি ঘটবে, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার কথার দ্বারা মানুষ মোটিভেটেড হচ্ছে, যে কারণে হতাশাগ্রস্ত লোকজন তোমাকে গালমন্দ করছে। মোটিভেট এমনই একটি জিনিস, আমাদের বর্তমান জীবনে মেকানিক্যাল লাইফে মোটিভেশন করার জন্য কোনো স্কুলে বা কোনো কলেজে আলাদা কোনো ক্লাস হয় না। আমি বলছি, আমি সরকারের কাছে কেন, আমি সবার কাছে অনুরোধ, যে স্কুলে একটা মোটিভেশন করার জন্য একটা ক্লাস করানো হোক, কোনো একটা ভালো শিক্ষিত সন্ন্যাসীর মতন কোনো ব্যক্তিকে দিয়ে সেই মোটিভেশনের কথাবার্তা মানুষকে বলা হোক, ছাত্রছাত্রীদের। দেখবে এটা জীবনে একটা চলার পথের পাথেও হবে, এবং সাকসেস হওয়ার, পড়াশোনার থেকেও সাকসেস হওয়ার সব থেকে বড় উপায় মোটিভেশন হওয়া, মোটিভেট করা নিজেকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের এই সরাসরি সম্প্রচার দেখছেন, বিশিষ্ট জ্যোতিষ অনিমেষ শাস্ত্রী তার মূল্যবান বক্তব্য রাখছেন, এতক্ষণ ধরে আমরা শুনছি। যারা তার সঙ্গে যোগাযোগ করতে চান, ফোন করতে পারেন 9831777066 এই নাম্বারে। আরও একবার বলছি নাম্বারটা 9831777066 এবং 9831003480। আরও একবার নাম্বারটি বলছে 9831
003480 এই নাম্বারে আপনার বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ অনিমেষ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাদা, শেষ প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাইব, যখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন আমরা অনেকেই প্রার্থনা করতে মন্দিরে যাই, কেউ গির্জায় যাই, কেউ মসজিদে যাই। কতটা মোটিভেট করতে পারি নিজেদেরকে এইভাবে? দেখো, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার বাস্তব অভিজ্ঞতা, আমি বাস্তবে যেটা দেখেছি, এই যে সুইসাইড, আত্মহত্যা, এটা অনুপ্রেরণা হচ্ছে হতাশা। হতাশা থেকেই মানুষের জীবনে সুইসাইড বা আত্মহত্যা করার প্রবণতা আসে। আমি মন্দির বা মসজিদে গিয়ে মানসিকভাবে আমি সংস্কার হতে পারি যতক্ষণ না আমার শ্রবণ, আমার কান মোটিভেটেড কথা শুনছে, বা আমার নয়ন মোটিভেটেড হওয়ার জন্য কিছু পড়ছে এবং সেটাকে উপলব্ধি করছে, বা কোনো ব্যক্তি তাকে মানুষ যদি খুব হতাশাগ্রস্ত হয়, দেখবে সেই মানুষ যদি পরবর্তী ক্ষেত্রে ঘুরে দাঁড়ায় এবং সফল জীবনযাপন করে, তাকে তুমি জিজ্ঞাসা করবে, দেখবে সে কোনো না কোনো ব্যক্তির নাম বলবে যে এই ব্যক্তিটি আমাকে অনুপ্রেরণা দিয়েছিল যে তুমি ঘুরে দাঁড়াও, তোমার কিচ্ছু হয়নি, তুমি এটা করো, আবার তুমি বড় হবে, কিচ্ছু হয়নি তোমার, তুমি ভালো আছো, তুমি ভালো থাকবে, তুমি ভেঙে পড়ো না। এই যে এই কথাগুলো যে বলেছিল, হয়তো সায়েন্টিফিক, আমি যে কথাগুলো বলি একটা সায়েন্টিফিক ওয়েতে মানুষকে অনুপ্রেরণা দেওয়ার কথা বলি। আমার এই কথাবার্তার ভেতরে অনেক বিজ্ঞান জড়িত আছে, যে এই কথাটা বললে মানুষের এই জায়গাটা হিট করবে, এই জায়গাটা হিট করলে এই জায়গাটা থেকে মেমোরিটা আসবে, এই মেমোরিটা এলে তার কর্মের এই জিনিসটা অ্যাপ্লিকেশন হবে। এই চিন্তা ভাবনার ভেতর দিয়ে আমি মোটিভেশনের কথাবার্তা বলে থাকি। কিন্তু একটা সাধারণ লোক, যে আমার মতন চিন্তা ভাবনা করছে না, সেও মোটিভেশন করে যে তুই, তোর দ্বারা হবে, কেন তুই ভেঙে পড়ছিস, তুই আবার ইন্টারভিউ দে। আমি তো আমার কাছে প্রথম এলে আমি তাকে কাউন্সেলিং করি, কিচ্ছু হয়নি তোমার, আবার ইন্টারভিউ দেবে, তুমি চাকরি পাবে। কেন? কে বলেছে পাবে না? নিশ্চয়ই তার চাকরি পাওয়ার মধ্যে আমার অ্যাপ্লিকেশন, আমার জ্যোতিষ সাবজেক্টের প্ল্যানেটরি ট্রানজিটের অ্যাপ্লিকেশন আছে। প্ল্যানেটরা মুভমেন্ট করে, ট্রানজিট করে, তার উপরই নির্ভর করে সমস্ত প্রেডিকশন। সেসব নিয়ে পরে আবার আলোচনা করব। হয়তো সেই আমার এই সাবজেক্টটাকে আমাকে সেখানে অ্যাপ্লিকেশন করতেই হবে, কিন্তু তার আগেও আমি তাকে বলে থাকি যে তোমার কিচ্ছু হয়নি, তুমি কি হয়েছে, তোমার কে বলেছে পাবে না তুমি? এমনকি যারা পাবে না বলেছে তাদের বিরুদ্ধে আমি দু চারটে বাজে কথাও বলে দিই, যাতে সে ভবিষ্যতে তার কাছে গিয়ে কথাবার্তা না বলে। আমাদের সমাজে যারা চাকরি করে মধ্যবিত্ত প্রতিষ্ঠিত, তারা খুব জ্ঞান দিয়ে থাকেন, কিন্তু অনুপ্রেরণা দেয় না যে কিভাবে তুমি জীবনযাত্রা করলে তোমার জীবনযাত্রায় কর্মপ্রাপ্তি এবং সফলতা প্রাপ্তি হবে। অর্থাৎ সফলতা প্রাপ্তির জন্য মানুষকে অনুপ্রেরণা কেউ না কেউ দিচ্ছে, হয়তো সায়েন্টিফিকভাবে দিচ্ছে না, হয়তো টেকনিক্যালি হিট করছে না, কিন্তু মুখে তো বলছে। আমি এই ধরনের ব্যক্তিত্বকে প্রণাম জানাই যে আপনাদের সংখ্যা বৃদ্ধি পাক। হতাশাগ্রস্ত যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য ভাবছে হেরে যাচ্ছি, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনারা যাই বলে থাকুন না কিনা, সেটাই মহান বক্তব্য, মহান উক্তি। সবাই ভালো থাকবেন। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি কিছু স্মৃতি রেখে যাওয়ার জন্য। হয়তো আপনার স্মৃতি কোনো মিউজিয়ামে থাকবে না, আপনার স্মৃতি আপনার সন্তানাদির মধ্যেও যেন থাকে। এমন কিছু কর্ম করুন যে কর্মের দ্বারা আপনি মৃত্যুর পরও বেঁচে থাকবেন। সেই কর্মপ্রাপ্তির জন্য
অনুপ্রেরণাই হচ্ছিল সব থেকে বড় র মেটেরিয়াল। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে চঞ্চল চন্দন আমার সাথে আছে। আমি চন্দনের সাথে অনেক দিনের পরিচয় আমার। চন্দন ভালো কথা বলে, ভালো সাবজেক্ট চুজ করে। এই সাবজেক্টটা চন্দনেরই চুজ করা। আমি টিপস দিয়ে থাকি। আমি আমার ফেসবুকে দেখবেন আমি অনুপ্রেরণার নানান কথা বলে থাকি, রোজ বলি একটা করে কোনো কথা। তা চন্দনকে অশেষ ধন্যবাদ। চন্দন একটা সুন্দর সাবজেক্ট আপনাদের সামনে উপস্থাপনা করলো। ওর সঞ্চালনাও আমার ভালো লাগে। কার কি কেমন করে জানি না। ও রাজনৈতিক সঞ্চালনাও করে এবং আমার সাথেও করে। অনেক বহু জায়গায় আমি ওকে সঞ্চালনা করতে ইউটিউবের পর্দায় দেখি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে পেশ করার জন্য। আপনারা যারা এতক্ষণ সরাসরি সম্প্রচার দেখছিলেন এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায়, প্রখ্যাত জ্যোতিষ বাস্তুবিদ অনিমেষ শাস্ত্রী তার মূল্যবান বক্তব্য রাখলেন এবং এমন একটি বিষয় রাখলেন, মোটিভেশন, অনুপ্রেরণা, যেটা প্রতি মুহূর্তে আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যেটা প্রতি মুহূর্তে আমাদের জীবনের এগিয়ে যাওয়ার পথে একটা মাইলস্টোন বলতে পারেন। এখন এই পর্যন্তই। আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে অনিমেষ শাস্ত্রীর সঙ্গে কথা বলবো পরবর্তী সময়। আপনারা অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। এখন এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।